ওয়েভস ক্রাফটিং প্রেজেন্টস গুড ফ্রাইডে সিজন 2। শুরু হচ্ছে আজকের গল্প দীপাঞ্জন মুখার্জির লেখা চিলেকোঠার মৃত্যুছাপ। আজ শুনবেন তৃতীয় পর্ব, প্রতিশোধ স্পৃহা। আগের পর্বে শুনেছিলেন অনন্যাকে র্যাগিং করার পর তৃষার আত্মার সাথে বন্ধুত্ব করে ওই ঘরেই বন্দি করা হয়েছে অঙ্কিতাকে। তৃষা তাকে খুন করেছে কিনা এখনো জানে না অনন্যা। পরের দিন সকাল হলে জানতে পারবে সব। এরপর অনন্যা, এই অনন্যা, ওঠ, অনেক বেলা হয়ে গেছে রে। আরে ওঠ। অলির ডাকে ঘুম ভেঙে যায় অনন্যার। চট করে ও মোবাইলটা দেখে নেয়। 9:30। সত্যি অনেক বেলা হয়ে গেছে। কখন থেকে ডাকছি তোকে, জলদি রেডি হয়ে চল, আর দেরি করলে ব্রেকফাস্টটাই পাবি না কিন্তু। উঠছি, দাঁড়া। যাচ্ছি, চল। অনন্যা চট করে উঠে তৈরি হয়ে নেয়। খাবারের জায়গায় পৌঁছে ওরা দেখল অন্য দিনের তুলনায় ভিড় অনেকটাই কম। ওদের বছরের কয়েকটি মেয়ে রয়েছে, কিন্তু সিনিয়রদের অনেকেই নেই। এই আজ ভিড় এত কম কেন গো? ওমা, সে কি শোনোনি? সকাল থেকে থার্ড ইয়ারের একজন ছাত্রীকে পাওয়া যাচ্ছে না তো। মানে কাকে? আরে নামটা কি যেন বললো, মনে নেই ঠিক, কি জানি। ধীরে ধীরে জিজ্ঞেস করে অনন্যা। পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গেল? আরে কোথায় আর যাবে, হয় হোস্টেলে আর ভাল লাগছে না বলে বাড়ি পালিয়ে গেছে কদিনের জন্য, এই কদিন পরেই এসে যাবে, আর নয়তো বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেছে, তাহলে কিন্তু আর আসবে না। কম দেখলাম নাকি এরকম। অলি আর অনন্যা আর কথা না বাড়িয়ে ব্রেকফাস্টের প্লেট নিয়ে নিজের টেবিলে এসে পড়ে। তোর কি মনে হয় কোথায় যেতে পারে মেয়েটা? একটু ইতস্তত করে অনন্যা জিজ্ঞেস করে অলিকে। অলি একদম খাবারের প্লেটে ডুবেছিল। খাবার থেকে মুখ না তুলেই বলল, আরে আমি জানি কি করব, আর র্যাগিং করেছিল যেগুলো, ওগুলোর একটা গিয়ে থাকলে ভালো। অলির কথায় অকারণে একটু নিশ্চিন্ত লাগলো অনন্যার। কেন যেন ওর মনে হচ্ছে যে মেয়েটিকে পাওয়া যাচ্ছে না ও অঙ্কিতা হতে পারে। আচ্ছা, ও কি ভয় পেয়ে ওই চিলেকোঠার ঘরেই অজ্ঞান হয়ে পড়ে আছে এতক্ষণ? বা ভয় পেয়ে মারা যায়নি তো? ভেবেই ভয় লাগলো অনন্যার। যদিও আবার পরক্ষণেই মনে হয় তৃষাকে ও যেমন দেখেছে তাতে ওকে দেখে অঙ্কিতার ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাওয়া বা মারা যাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে ওর মনে হয় না। বেশি না ভেবে অলির মতো অনন্যাও খাবারে মনোনিবেশ করে, কিন্তু খুব বেশিক্ষণ নিশ্চিন্তে খেতে পারল না ওরা। খাওয়া শুরুর প্রায় সঙ্গে সঙ্গেই হঠাৎ একটা শোরগোল শোনা গেল। ওদের ক্লাসের জেনিকে দৌড়ে যেতে দেখে অলি জিজ্ঞেস করে, এই জেনি, কি হয়েছে রে? আরে ওই যাকে পাওয়া যাচ্ছিল না তাকে পাওয়া গেছে তো, কিন্তু জেনি কথা শেষ করতে না করতেই জিজ্ঞেস করলো অলি, তাড়াতাড়ি বল। আরে যেতে হবে তো, বল কোথায় পাওয়া গেছে? আরে ওই তো চিলেকোঠার ঘরে, চল তাড়াতাড়ি চল, আমি আসছি। আর অপেক্ষা না করে জেনি দৌড় লাগালো, বোধহয় চিলেকোঠার দিকেই। চল অনন্যা, চল দেখি তো গিয়ে কি হয়েছে। অলিও উঠে পা বাড়ালো চিলেকোঠায় যাওয়ার সিঁড়ির দিকে। ফলে অনন্যার আর কোনো উপায় রইল না। চিলেকোঠার সিঁড়ির নিচ থেকেই মেয়েদের বেশ ভিড়। সেই ভিড় ঠেলে কোনো রকমে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করল অলি আর অনন্যা। কিন্তু দরজার ঠিক সামনেই ওয়ার্ডেন ম্যাম এবং সুপারিনটেন্ডেন্ট স্যার প্রচণ্ড গম্ভীর মুখে দাঁড়িয়ে। দেখুন স্যার, পরিস্থিতি যা, আমারও মনে হচ্ছে ওদেরকে এখন ডাকা উচিত। এই ঘটনা কখনোই স্বাভাবিক তো হতে পারে না।
তবে আমি এখনও আপনাকে বলবো আর একটু অপেক্ষা করতে। আমার মনে হয় এর পেছনে অন্য কোনো কারণও হয়তো থাকতে পারে। আমাদের আশঙ্কা ঠিক হতে পারে, আবার হয়তো অন্য কিছুও হতে পারে। তবে এই মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক তো নয়। ওয়ার্ডেন ম্যাম এবং সুপারিনটেন্ডেন্ট স্যার থাকায় ভেতরে যাওয়ার উপায় নেই। অনন্যা তাও কোনো রকমে ঘরের মধ্যে একটু উঁকি মারল এবং যা দেখল তাতে শিউরে উঠল। মেঝের ওপর পড়ে রয়েছে অঙ্কিতার দেহ। যদি এখনো তাকে অঙ্কিতারই দেহ বলা যায় তো। অনন্যা যেন আপন মনে বলে, অঙ্কিতার চোখ দুটো গর্তের মতো ফাঁকা, অন্ধকার, নিষ্ঠুরভাবে খুবলে নিয়েছে ওর চোখ দুটো। মুখটাও হাঁ করে আছে, চোয়ালটা ভাঙা আর অস্বাভাবিকভাবে ঝুলে থাকা, যেন যেন মৃত্যুর আগের মুহূর্তে ভীষণ আর্তনাদ করতে চেয়েছিল ও, কিন্তু কিন্তু শেষ পর্যন্ত কোনো শব্দ বের করতে পারেনি। ওর বুকের গভীর ক্ষত। অনন্যা যা দেখল তা দেখে ওর হাড় হিম হয়ে গেল। পাঁজরের হাড়গুলো একটার পর একটা ভেঙে বাইরে বেরিয়ে পড়েছে। ঘন লাল রক্তে ভিজে গেছে চারপাশ। ওর একটা হাত বা পা একটিও ঠিক অবস্থায় নেই। হাতগুলো কোনোই থেকে উল্টো দিকে ঘোরানো, ঠিক তেমনভাবেই দুটো পা মোচড়ানো হাঁটুর পেছন দিক থেকে, যেন কেউ প্রবল শক্তি দিয়ে হাত আর পাগুলোকে একে একে মোচড় দিয়ে ভেঙেছে। অঙ্কিতার হাত ও পায়ের প্রতিটি নখ উপড়ে নেওয়া। তাদের মধ্যে কয়েকটা মেঝেতে পড়ে রয়েছে, যেন শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচার জন্য লড়াই করেছে। শরীরে বোধহয় রক্ত নেই, পুরো সাদা হয়ে গেছে অঙ্কিতার মুখ, হাত, পা। মেঝেতে রক্তের দাগ, শরীর টেনে নিয়ে যাওয়ার স্পষ্ট চিহ্ন। দেওয়ালে লালচে হাতের ছাপ, কোথাও অর্ধেক, কোথাও আঙুলের দাগ মাত্র, যেন মৃত্যুর আগেও মরিয়া হয়ে কাউকে ডাকার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। দেখেই বোঝা যায় যে মেরেছে অঙ্কিতাকে সে তাকে যন্ত্রণা দিয়েই মারতে চেয়েছিল। অঙ্কিতাকে যে এই রকম ভয়াবহভাবে মেরেছে সে মানুষ নয়। অনন্যা নিশ্চিত সে আর যাই হোক মানুষ নয়। অন্ধকারের মধ্যেই চিলেকোঠার দরজার সামনে গিয়ে দাঁড়ায় অনন্যা। চিলেকোঠার ঘরটা পুলিশ সিল করে দিয়ে গিয়েছে। ওই ঘরে এখন ঢোকা সম্ভব নয়, কিন্তু অনন্যার মনে হলো হয়তো তৃষা পারবে ওই ঘরের বাইরে আসতে, এসে ওর সঙ্গে কথা বলতে। চিলেকোঠার ঘরের বাইরে দাঁড়িয়ে নিচু স্বরে ডাকতে থাকে অনন্যা, তৃষা, 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 তুমি আছো? শুনতে পাচ্ছ তুমি আমার কথা? বলো অনন্যা, কি দরকার? তুমি বাইরে? হ্যাঁ, তাই তো। আমাকে তো ওই ঘরে বন্দি করে রাখা হয়েছিল। তাহলে আমি বাইরে এলাম কি করে? আমি তোমাকে বলেছিলাম প্রতিশোধ চাই, কিন্তু কিন্তু কাউকে খুন করতে তো বলিনি। তুমি অঙ্কিতাকে মেরে ফেললে। তৃষা এগিয়ে আসে অনন্যার কাছাকাছি। প্রতিশোধটা নিতে তোমার একদম ভালো লাগেনি, তাই না অনন্যা? জোর গলায় অনন্যা বলে। ও ভুলে যায় যার সঙ্গে ও কথা বলছে সে মানুষ নয়। না, লাগেনি, লাগেনি ভালো আমার। আমি
আমি একবারও চাইনি আমার প্রতিশোধের জন্য অঙ্কিতা মারা যাক, তাও তাও আবার ওইভাবে, ওরকম ভয়ানক ভাবে। এখন তো খেলাটা শুধু তোমার প্রতিশোধের নয় অনন্যা, এই খেলাটা তো এখন আমার। খেলা? কি খেলার কথা তুমি বলছো? অনেক দিন হয়ে গেল আমাকে বন্দি থাকতে হয়েছে এই ঘরে। আমার কি দোষ ছিল জানো অনন্যা? আমি কেবল অজানাকে জানতে চেয়েছিলাম। না চেয়েও জিজ্ঞাসা করে ফেলে অনন্যা। মানে? তৃষা চোখ তুলে সোজা তাকায় অনন্যার চোখের দিকে। মানে মানে আমি কিছু অজানা জিনিস জেনে ফেলেছিলাম, যা দিয়ে এই কলেজ, শুধু এই কলেজ নয়, সব জায়গার সব বাইকে আমি আমার এই হাতের মুঠোয় পেতাম। হ্যাঁ হ্যাঁ, শুধু সেই জন্যেই ওরা আমাকে মেরে ফেললো আমাকে। অনেক দিন এই একই ঘরে বন্দি আছি আমি অনন্যা। কেন বন্দি করে রেখেছে জানো আমাকে? আমি শুধু জানতে চেয়েছিলাম, অজানা এমন কিছু জিনিস জানতে চেয়েছিলাম যা এরা, এই অঙ্কিতাদের মতো মানুষেরা নিজেরাও জানে না, চায় না কেউ জানুক। তাই যেভাবে হোক আমাকে আটকাতে চেয়েছে। আমি শেষ পর্যন্ত গেছি অনন্যা, কিন্তু আমি পারিনি। তাই ওরা আমাকে এভাবে আটকে দিয়েছে। অজানা কি জানতে চেয়েছিলে তুমি? তুমি জানতে চাও সে অজানাকে? বেশ, আমি তো আছি তোমার সাথে। আমি না হয় তোমায় নিয়ে যাব সেই অজানা রাজ্যে। শুধু একটা কথা অনন্যা। কি কথা? তোমার মধ্য থেকে এই অর্থহীন অনুভূতিগুলোকে বাদ দাও তুমি, কেমন? অনুভূতি বাদ দেব মানে? না না, আমি কিন্তু চাই না ওদের এরকম অবস্থা হোক, ওই অঙ্কিতার মতো অবস্থা হোক। আমি চাই না। অনন্যা চমকে তাকায়। তৃষার এই ধারালো গলা সে আগে কোনোদিন শোনেনি। কিচ্ছু বলতে পারে না অনন্যা, শুধু নিজের মধ্যের অন্ধকারকে ক্রমাগত আরো গাঢ় হতে দেখে। কি হলো পায়েল? কি একভাবে বসে আছিস বলতো? এতদিন ধরে রয়েছি হোস্টেলে, কোনোদিন এরকম ডালমুটে দেখিনি তো তোকে। কি হয়েছে? কোনোদিন নিজের বন্ধুকে এভাবে মরে পড়ে থাকতে দেখেছ পায়েল? রিনিকে অবাক করে দিয়ে ওর মুখের ওপরেই বলে ফেলে পায়েল। রিনি খানিকক্ষণ অবাক হয়ে চেয়ে থাকে পায়েলের দিকে, তারপর বলে, কোনোদিন ভাবতে পারিনি তুই আমার সাথে এভাবে কথা বলবি। তুই কি পাগল হয়ে গেছিস? পায়েল নিজেও ভাবতে পারে না। ও বলে, আমি জানি না, কিন্তু এখন আমার মাথা ঠিক নেই। প্রতি মুহূর্তে অঙ্কিতার ছবিটা চোখে ভাসছে। সে তো আমারও ভাসছে। আমাদের সকলেরই বোধহয় একই অবস্থা। এই শখ থেকে আমরা বেরোতে পারবো না সহজে। শুধু অঙ্কিতা নয়, আমার মনে হচ্ছে প্রতি মুহূর্তে কেউ যেন আমাকেও ফলো করছে। যেখানেই যাচ্ছি সেখানেই আমার পিছনে পিছনে চলেছে। আমি বুঝতে পারছি না কি করব। না না, আমার মনে হয় এটা শুধু তোর মনের ভুল। হ্যাঁ, আমারও তাই মনে হয়। অঙ্কিতার ডেথটা না
আমাদের সবাইকেই প্রচণ্ড নাড়িয়ে দিয়েছে। এখন এরকম ভুলভাল অনেক কিছুই মনে হবে, কিন্তু তাও আমাদের একটু সাবধানে থাকা তো দরকার। খুব প্রয়োজন না হলে একা কোথাও এখন না যাওয়াই ভালো। সব সময় সেটা বোধহয় মেনে চলা যায় না, বিশেষ করে স্মোক করার সময় তো আমার একটু লাগেই। নিজের পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করে দেখিয়ে জিনিয়া হেসে বেরিয়ে পড়ল ঘর থেকে। ও জানে এই কজনের মধ্যে স্মোকিংয়ের অভ্যেসটা শুধু ওরই আছে, তাই আর কেউই ওর সঙ্গে যাবে না। রিনি তাও ওকে সাবধান করে দেওয়ার জন্য বলল, বাইরে যাস না জিনি, লুকিয়ে করিডোর থেকে সেরে নে। বাইরে যাস না জিনি। আরে এত ভয় পেলে চলবে? হ্যাঁ, আরে চিন্তা করিস না, ওয়াশরুম থেকে ফুকে এক্ষুনি আসছি। এই বলে জিনিয়া বাইরের দিকে পা বাড়ালো। টয়লেটটা ওদের ডরমেটরির থেকে বেশ খানিকটা দূরে, পুরো করিডোরটা পার করে যেতে হয়। করিডোরটায় পৌঁছে জিনিয়ার হঠাৎ যেন মনে হলো খানিক দূরেই অঙ্কিতাকে দেখল ও এক মুহূর্তের জন্য, তারপরেই মিলিয়ে গেল। মনে মনে হাসল জিনিয়া। মন দুর্বল থাকলে কত কি দেখে মানুষ। পিছনে কারুর পায়ের শব্দ পেয়ে একবার পিছন ফিরে ঘুরে দেখে নেয়, কেউ নেই। আবার মনের ভুল। একটু দ্রুত পায়ে এগিয়ে গিয়ে বাথরুমে গিয়ে ঢোকে জিনিয়া। এখানে বেশ সহজ লাগে ওর। চট করে পাজামার পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট দিয়ে ঠোঁটে ঠেকায়। লাইটারটা বের করে সিগারেটটা ধরাতে যায়, হঠাৎ আলো নিভে যায়। এখনই কারেন্টটা যেতে হলো। দেখি তো ফ্রাইডে এখানে গেল নাকি ফ্রাইডেও গেল, দেখি। এই সময় লোডশেডিংটা অত্যন্ত বিরক্তিকর হলেও প্রায় নিত্য নৈমিত্তিক ব্যাপার। তবু শুধু বাথরুমের লাইটটাই নিভল নাকি বাইরেও গেছে দেখার জন্য এগোতে যায় জিনিয়া। অন্ধকারের মধ্যে একটু আলো পেতে লাইটারটাই ভরসা, তাই সিগারেটটা আবার পকেটে ঢুকিয়ে নিয়ে লাইটারটা জেলে দরজার দিকে এগোতে যায় ও। আর তখনই জিনিয়ার চোখ পড়ে দরজার দিকে। পিছনের আবছা আলোর দিকে পিছন করে দাঁড়িয়ে আছে কে? রিনি? পায়েল? ধুর বাবা, কেউ নেই। আমারই মনে হয় মনের ভুল। আমি কে? আমার নাম বললি তুমি চিনবে আমায়? যদি বলি আমি তৃষা। তৃষা? না 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 না, হতে পারে না। তৃষা এখানে আসবে কি করে? ওকে তো ওই চিলেকোঠার ঘরে বন্দি করে রাখা হয়েছে। তুমি কি মনে করো তৃষা সেই বন্দি দশা ঘোচাতে পারবে না কোনোদিন? ওইখানেই বন্দি থাকবে। হ্যাঁ হ্যাঁ, তাই থাকবে। তুমি কে? আমি আলো জ্বালালেই বুঝতে পারবো। অনন্যা, তুমি আমাকে ভয় দেখাতে এসেছো, কিন্তু জিনিয়াকে ভয় দেখানো তো অত সোজা নয়। না, আমি তোমাকে ভয় দেখাতে আসিনি জিনিয়া, ভয় তো তোমরা আমাকে দেখিয়েছিলে। ও, তার প্রতিশোধ নিতে এসেছো বুঝি? প্রতিশোধ? প্রথমে যখন তোমরা আমাকে ওই ঘরে বন্ধ করে রেখেছিলে, সত্যি বলতে প্রতিশোধের কথা খুব একটা মাথায় আসেনি, এবং এখনো বুঝতো না। যদি না, তাহলে কোন কারণে হঠাৎ মনে হয়েছে? না, কোনো বিশেষ কারণে নয়, কেবলমাত্র একজন বলল বলেই আমি আজ এখানে এসেছি। কে বললো বলে? কে বলল? সে তোমার পেছনে দাঁড়িয়ে আছে, দেখো দেখো দেখো। আমাকে চেনো তুমি জিনিয়া? তৃষা, তুমি? তৃষার কণ্ঠ আগের চেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে
এবং ক্রমে আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হয়ে উঠতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে। আমি 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 কিচ্ছু কিছু তোমাকে কিচ্ছু বলিনি, বিশ্বাস করো রিনি 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 শুধু রিনি বলতো। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে তোমরা দুজন মিলে মারতে চাও? আমি এখানে একা? দুজন মিলে? না না না, মারতে দুজন কেন লাগতে যাবে? অনন্যা তো শুধু দেখবে। কেন ভয় পেয়েছো জিনিয়া? আর তুমি একা না থাকলে কি হতো? তুমি বুঝি বেঁচে যেতে? শুনছিলেন আজকের গল্প দীপাঞ্জন মুখার্জি লেখা চিলেকোঠার মৃত্যুছাপ, তৃতীয় পর্ব প্রতিশোধ স্পৃহা। লেখক দীপাঞ্জন মুখার্জি, গল্পর পরিচালনায় অমিতেশ চ্যাটার্জি, গল্প পাঠে দেবাদিত্য মুখোপাধ্যায়, অনন্যার ভূমিকায় অনন্যা তিওয়ারি, তৃষার ভূমিকায় ঐশিকী রায়, জিনিয়ার ভূমিকায় রাইমা ঘোষ, অলির ভূমিকায় ত্রিনাক্ষী মুখার্জি, ওয়ার্ডেন ম্যাম সরলাদি ও জেনির ভূমিকায় আমি শ্রীলেখানাথ, সাউন্ড ও গ্রাফিক্স ডিজাইনে অমিতেশ চ্যাটার্জি। পরবর্তী পর্ব আসছে আগামী শুক্রবার। শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গুড ফ্রাইডে অডিও স্টোরিজ।